আসামি কী করলো, যখন তার ন্যায্য পাওনা টাকা চাইতে বাদীর অফিসে যান তখন সেটিকে চাঁদাবাজির রূপ দিয়ে এই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে একটি ভিন্নধর্মী আলোচনায়, যেটি আমাদের দেশে মোরলেস সবসময়ই ছিল কম বেশি। ইদানিং এই বিষয়টা আমরা খুব বেশি দেখছি। সেই বিষয়টি হচ্ছে চাঁদাবাজি বা এক্সটর্শন। চাঁদাবাজি বা এক্সটর্শন এর নিখুঁত সংজ্ঞা কী? অনেক সময় দেখা যায় পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে সামান্য কথা কাটাকাটিকেও অনেকে চাঁদাবাজির মামলা বানিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় প্রকৃত চাঁদাবাজরা আইনের ফাঁকফুকুর গলে বেরিয়ে যায়। কিন্তু আজকের এই পর্বে আমরা কেবল তাত্ত্বিক আলোচনা করব না, আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি ল্যান্ডমার্ক জাজমেন্টের আলোচনা করব। দেখব একটি নির্দিষ্ট মামলায় চাঁদাবাজির অভিযোগে কোন আইনের কোন ধারায় প্রতিকার চাওয়া হয়েছিল। প্রিয় দর্শক, আদালতে বাদী এবং আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ যে সমস্ত যুক্তি এবং আইন উপস্থাপন করেছিলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে মহামান্য আদালতের মাননীয় বিচারপতিগণ রায় দেওয়ার সময় কোন কোন সূক্ষ্ম আইনি ত্রুটি বা বিষয়টিকে আমলে নিয়ে পুরো মামলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। আইনের এই রোমাঞ্চকর এবং জটিল ব্যবচ্ছেদ দেখতে পুরো আলোচনা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আপনি যদি আইনের শিক্ষার্থী হন, প্র্যাকটিসিং লয়ার হন, কিংবা একজন সচেতন নাগরিক হন, আজকের এই বিশ্লেষণ আপনার আইনি চিন্তার জগৎকে অনেকটাই বদলে দিবে। সংক্ষেপে আমাদেরকে বুঝতে হবে যে এই মামলার মূল ফ্যাক্ট এবং ঘটনাটা কী ছিল, আসলে কোন আইনের প্রতিকার চাওয়া হয়েছিল এই মামলাটিতে। প্রিয় দর্শক, আমাদের দেশের প্রচলিত যে ফৌজদারি কার্যবিধি আছে এবং দণ্ডবিধি আছে, এর 17 নম্বর অধ্যায়ে সম্পত্তির বিরুদ্ধে অপরাধের অধীনে চাঁদাবাজি বা এক্সটর্শনকে সংজ্ঞায়িত করা হয়েছে। সেকশন 383-তে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে কোনো ক্ষতি বা আঘাতের ভয় দেখিয়ে জোরপূর্বক কোনো সম্পত্তি বা মূল্যবান সিকিউরিটি বা স্বাক্ষরযুক্ত কোনো দলিল হস্তান্তরে বাধ্য করে, তবেই তা চাঁদাবাজি। তবে আজ যে ল্যান্ডমার্ক মামলাটি নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে কিন্তু বাদী পক্ষ এজাহারে দাবি করেন যে আসামিগণ দলবদ্ধভাবে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে চড়াও হন। তারা বাদীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে একটি মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং তাৎক্ষণিকভাবে কিছু নগদ টাকাও জোরপূর্বক চেকে স্বাক্ষর করিয়ে নেন। এই ঘটনাটা কিন্তু অনেকের সাথেই মিলে যেতে পারে। প্রিয় দর্শক, একটু আপনারা মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করুন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাদীপক্ষ কী করলো? থানায় গিয়ে দণ্ডবিধির 385 ধারা মোতাবেক এবং 386 ধারা অভিযোগ এনে কী করলো? একটা প্রতিকার চেয়ে মামলা দায়ের করলো। কিন্তু মামলার ট্রায়াল বা বিচারিক পর্যায়ে এসে আসামিপক্ষ এই অভিযোগকে সম্পূর্ণ বেসলেস এবং ব্যবসায়িক শত্রুতার জেরে সাজানো মামলা বলে দাবি করে। এরপর কিন্তু জল বহুদূর গড়ায় এবং মামলাটি এক পর্যায়ে মহামান্য উচ্চ আদালতের এসে পৌঁছায়। এবার চলুন দেখি দুই পক্ষের বিজ্ঞ আইনজীবীগণ আদালতে কি কি আইনি যুক্তি তুলে ধরেছিলেন এই মামলার জাজমেন্ট থেকে। আমরা যদি একটু দেখি, আদালতের কাঠগড়ায় যখন এই মামলার শুনানি শুরু হয়, তখন দুই পক্ষের আইনজীবীদের মধ্যে এক অভূতপূর্ব আইনি লড়াই জমে ওঠে। প্রিয় দর্শক, আসুন প্রথমে বিশ্লেষণ করি আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী অর্থাৎ ডিফেন্স কাউন্সিলরা আদালতে কি কি যুক্তি উপস্থাপন করেছিলেন। আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীদের যুক্তিগুলো ছিল এমন যে আসামি পক্ষের আইনজীবী মহামান্য আদালতের সামনে প্রমাণ করার চেষ্টা করেন যে বাদী এবং আসামির মধ্যে আগে থেকেই একটি বৈধ ব্যবসায়িক চুক্তি ছিল। বাদী আসামির কাছ থেকে মালামাল ক্রয় করেছিলেন কিন্তু পাওনা টাকা পরিশোধ করেছিলেন না। আসামি কী করল? যখন তার ন্যায্য পাওনা টাকা চাইতে বাদীর অফিসে যান তখন সেটিকে চাঁদাবাজির রূপ দিয়ে এই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে। এটা ছিল তাদের প্লি। আরও একটা প্লি নিয়েছেন ওনারা। ডিফেন্স কাউন্সিল যে যুক্তি দেন যে দণ্ডবিধির 383 ধারা অনুযায়ী কিন্তু চাঁদাবাজির প্রধান উপাদান হলো ভয়ের কারণে তাৎক্ষণিকভাবে সম্পত্তি হস্তান্তর করা, ডেলিভারি অফ প্রপার্টি আন্ডার ফিয়ার। কিন্তু এই মামলায় যে চেকের কথা বলা হচ্ছে তা ঘটনার অনেক আগে স্বাক্ষরিত ছিল, ফলে ভয়ের কারণে তাৎক্ষণিক হস্তান্তরের যেই তথ্য
এখানে কিন্তু খাটে না। এজাহার এবং 61 ধারায় পুলিশের কাছে দেওয়া যে 161-এ পুলিশের কাছে দেওয়া যে জবানবন্দি এবং 164-এ ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এর মধ্যে ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের বয়ানে কিন্তু আমরা দেখতে পাই যে চরম অসঙ্গতি আছে, অর্থাৎ কন্ট্রাডিকশন রয়েছে, যা আসামির বেনিফিট অফ ডাউট বা সন্দেহের যে সুবিধা পাওয়ার যোগ্য করে তোলে। অন্যদিকে প্রিয় দর্শক, বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবী অত্যন্ত জোরালোভাবেই এই যুক্তির বিরোধিতা করেন। তার যুক্তিগুলো ছিল যে বাদীপক্ষ আদালতে মেডিকেল সার্টিফিকেট এবং ঘটনাস্থলে আশেপাশের নিরপেক্ষ সাক্ষীদের যে আমরা যে তাদেরকে বলি যে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস সাক্ষ্য উপস্থাপন করে প্রমাণ করেন যে আসামিরা সাধারণ পাওনা টাকা চাইতে যায়নি, তারা লাঠিসোঁটা এবং অস্ত্রশস্ত্র সহ গিয়ে এক আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছিলেন, যা স্পষ্টতই দণ্ডবিধির 386 ধারার অপরাধ। অভিজ্ঞ প্রসিকিউশন পক্ষে যে কাউন্সিল ছিলেন উনি যুক্তি দেন যে যদি ধরে নেওয়া হয় যে আসামির কোনো টাকা পাওনা ছিল, তবুও কিন্তু রাষ্ট্র কাউকে অস্ত্র দেখিয়ে বা ভয় দেখিয়ে সেই টাকা আদায়ের অধিকার দেয়নি, আইন সেই অধিকার দেয়নি। পাওনা টাকা আদায়ের আইনি পথ হলো দেওয়ানি মামলা। দেওয়ানি আদালতে সিভিল কোর্টে মামলা করতে পারে, বল প্রয়োগ করে পাওনা টাকা আদায় করার যে চেষ্টা, সেটা একটা অপরাধ। উভয় পক্ষের লং আর্গুমেন্ট এবং তাদের আইনি যুক্তির পর মহামান্য মাননীয় আদালত রায় ঘোষণা করেন এবং এমন একটি যুগান্তকারী পর্যবেক্ষণ দেন যা আমাদের দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় একটি নজির বা প্রেসিডেন্ট হয়ে থাকবে। বিজ্ঞ আদালত রায়ে যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমলে নিয়েছিলেন, তাহলে চলুন আমরা সহজ ভাষায় এগুলো একটু বিশ্লেষণ করি। আদালত প্রতিটি দেওয়ানি প্রকৃতির বিরোধ বা পাওনা টাকা আদায়ের ঘটনাকে জোর করে ফৌজদারি অপরাধ বা চাঁদাবাজির রূপ দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে, সেই অবজারভেশন দেন। আদালত এই মামলায় প্রধানত 3টি বিষয় আমলে নিয়েছিলেন। প্রথমত হচ্ছে যে আদালত দেখেন যে আসামির মূল উদ্দেশ্য ছিল তার পূর্বের বকেয়া টাকা উদ্ধার করা। যদিও টাকা উদ্ধারের পদ্ধতিটি আইনসম্মত ছিল না, কিন্তু আইনগত অর্থে একে ডিসঅনেস্ট ইন্টেনশন, এক্সটর্ট বা চাঁদাবাজির যে অসৎ উদ্দেশ্য বলা যায় না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে ঘটনার প্রায় 4 দিন পর থানায় এজাহার দায়ের করা হয়েছিল। এই 4 দিনের বিলম্বের কোনো যৌক্তিক বা সন্তোষজনক ব্যাখ্যা বাদীপক্ষ দিতে পারেনি। তো আদালত পর্যবেক্ষণ আরও দেন যে এই 4 দিন সময় নিয়ে মামলাটিকে সাজানো হয়েছে, অর্থাৎ এটি একটি ফ্যাব্রিকেট করা হয়েছে, টিউটর্ড হয়েছে এবং ব্যবসায়িক বিরোধকে চাঁদাবাজির রূপ দেওয়া হয়েছে। আসলে ঘটনাস্থলটি ছিল একটি জনাকীর্ণ বাজার, অথচ পুলিশ কোনো স্থানীয় দোকানদার বা নিরপেক্ষ পথচারীকে সাক্ষী না করে কেবল বাদীর নিজস্ব কর্মচারীদের সাক্ষী বানিয়েছে। আদালত অবজারভেশনে আরও বলেন যে স্বাস্থ্য সংশ্লিষ্ট সাক্ষীদের, অর্থাৎ ইন্টারেস্টেড উইটনেসেস যারা ছিল, একক সাক্ষ্যের উপর ভিত্তি করে কিন্তু কাউকে চাঁদাবাজির মতো জামিন অযোগ্য এবং গুরুতর অপরাধের সাজা দেওয়া আইনসঙ্গত নয়। ফাইনালি যেই বিষয়টা আসছে, আদালত সমস্ত তথ্য প্রমাণ এবং আইনি ব্যাখ্যা পর্যালোচনা করে আসামিদের খালাস প্রদান করেন, অর্থাৎ অ্যাকুইটাল দেন, এবং একই সাথে সতর্ক করেন যে আইনি প্রক্রিয়ার অপব্যবহার, অর্থাৎ অ্যাবিউজ অব দ্য প্রসেস অব দ্য কোর্ট কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রিয় দর্শক, এই মামলা এবং আদালতের রায় থেকে আমাদের সাধারণ নাগরিক এবং আইন পেশার সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকেরই অনেক কিছু শেখার আছে। এখানে অনেক ইনফরমেশন রয়েছে। প্রথমত, আমরা যদি কারো কাছে কোনো জেনুইন পাওনা টাকা বা দাবি থাকে, কখনোই দলবল নিয়ে বা ভয়ভীতি দেখিয়ে তা আদায় করতে যাব না বা কেউ যাবেন না, কারণ আপনার ন্যায্য দাবিটি ভুল পদ্ধতির কারণে দণ্ডবিধি 385 এবং 386 ধারায় চাঁদাবাজির মামলায় রূপ নিতে পারে। দ্বিতীয়ত, আপনি যদি সত্যিই চাঁদাবাজির শিকার হন, তবে মামলা করার সময় ঘটনার বিবরণ হুবহু এবং সত্যভাবে তুলে ধরুন। মামলাকে ভারী করার জন্য মিথ্যা অস্ত্রের কথা বা বাড়িয়ে বলা গল্প অনেক সময় জুড়বেন না। এটা আমরা দেখি যে এরকম ঘটনা ঘটে, কারণ আদালতের ট্রায়ালে যখন সেই মিথ্যাগুলো ধরা পড়ে তখন কিন্তু আপনার সত্য মামলাটিও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অতিরিক্ত কিছু দিয়ে এটাকে গ্লিটারিং করার চেষ্টা করবেন না, অর্নামেন্টাল করার চেষ্টা না করাই ভালো।
তৃতীয়ত যে বিষয়টি হচ্ছে এফআইআর বা মামলা করতে দেরি করবেন না। যদি কোনো ঘটনা ঘটে সত্যি, তাহলে সেই ডিলেটাকে কিন্তু নেগেটিভ সাইড ধরা হয়। যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় বা বিজ্ঞ আদালতে গিয়ে অভিযোগ দায়ের করুন। আইনের মূল সৌন্দর্য এটাই, আইন যেমন অপরাধীকে ছাড় দেয় না, তেমনি কোনো নির্দোষ ব্যক্তি যেন আইনের মার পেছে পড়ে সাজা না পায় তাও নিশ্চিত করে। তো আজকের এই ল্যান্ডমার্ক কেস স্টাডি বা মামলার যে আলোচনা আপনাদের কেমন লাগলো? দণ্ডবিধির চাঁদাবাজি সংক্রান্ত ধারাগুলো নিয়ে আপনার কোনো প্রশ্ন বা ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে আপনারা চাইলে শেয়ার করতে পারেন। আর আমাদের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অন্যদেরকে সচেতন করার জন্য এটি আপনারা শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আইন ও আদালতের এমন সব গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রয়োজনীয় জটিল বিষয়ের সহজ বিশ্লেষণ এবং আলোচনা নিয়মিত পেতে আমাদের সাথেই থাকতে পারেন। আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।